বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা সম্প্রসারণের আশা। Our focus on developing skilled manpower ensures the investors in the post-COVID-19 economic recovery. Mutual cooperation and collective efforts are essential. কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরো ৭১ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় আমরা ১৮ লক্ষ ভ্যাকসিন পাবো সামনের মাসে এবং এটা কন্টিনিউ করবে। আমেরিকান ভ্যাকসিনটি হবে ফাইজারের এবং কোভ্যাক্সের এই দফার ভ্যাকসিনটি হবে মডার্নার। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? পাবলিক ঠেকা দিচ্ছে। আমরা এখানে আসলে মাথাটা ফাটে আগে, তারপর আমরা টাকা দিয়েছি লেখা বাসা যায়। পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য নির্মূল না করে এজেন্সির মাধ্যমে দেয়া হচ্ছে বৈধতা। ক্ষুব্ধ সেবা গ্রহীতারা, মহাপরিচালকের সাফাই। আগামী মাসে চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে পায়রা সেতু। নতুন মাত্রা পাবে বরিশাল পটুয়াখালী মহাসড়ক। ফেরি পারাপার ছাড়াই আসা যাবে ঢাকায়। ৩ মাসের মধ্যেই নারায়ণগঞ্জ সিটি সহ মেয়াদোত্তীর্ণ সব নির্বাচন সম্পূর্ণ করতে চায় ইসি। আস্থার সংকট থেকে মুক্তি পেতে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। একই দিন নারী নেতাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যে কয়জন বিশ্ব নেতা সরাসরি অংশ নিয়েছেন তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন অন্যতম। মঙ্গলবার শুরু হওয়া অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। উদ্বোধনী দিনের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। The demographic dividend and our focus on developing skilled manpower ensures the investors get skilled human resources at competitive prices. In the post-COVID-19 economic recovery, mutual cooperation and collective efforts are essential to attain shared prosperity. I assure Bangladesh government's wholehearted support to expand economic partnership between our two nations. একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। কথা বলেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরো ৭১ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অক্টোবর থেকে এই টিকা বাংলাদেশে আসা শুরু হবে বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে আরো ৭১ লক্ষ ভ্যাকসিন দেবে এবং সেটি এবছরের লাস্ট কোয়ার্টার বলতে তো বোঝায় ডিসেম্বর, নভেম্বর এবং অক্টোবর, মানে আগামী মাস থেকে সেটা ডেলিভারি শুরু হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, উল্টো দিকে বললাম। আর সেই সাথে কোভ্যাক্সটা তো আসলে
আমরা ওয়ান অফ দ্য ইনিশিয়াল সিগনেচারিজ ইন কোভ্যাক্স ক্যাম্পেইন যদি বলি, সবচেয়ে আগে আমরা টাকা জমা দিয়েছি। এক্স্যাক্টলি। তো এই কোভ্যাক্সের আওতায় আমরা 18 লক্ষ ভ্যাকসিন পাবো সামনের মাসে, এবং এটা কন্টিনিউ করবে অ্যাজ এন্ড হোয়েন ইটস অ্যাভেলেবল, এটা কন্টিনিউ করবে। তো আমেরিকান ভ্যাকসিনটি হবে ফাইজারের, এবং কোভ্যাক্সের এই দফার ভ্যাকসিনটি হবে মডার্নার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজনৈতিক পরিকল্পনা নির্ধারণে দলের হাইকমান্ডের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। 5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে গতরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমে একথা জানান। এর আগে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4টায় শুরু হয় দলের হাইকমান্ডের সঙ্গে নির্বাহী কমিটির সদস্যদের একাংশের রুদ্ধদ্বার বৈঠক। দ্বিতীয় ধাপের এই সিরিজ বৈঠকের প্রথম দিন শেষ হয় প্রায় 5.5 ঘণ্টা পর। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব, জানান বেগম জিয়ার মুক্তি ও পরবর্তী রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করতেই দলের নেতাদের মতামত জানতে ধারাবাহিক এই বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করেছেন, গণতন্ত্রের পুনরুদ্ধার ব্যাপারে আলোচনা করেছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন। এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তুগুলো। বৈঠকের আগে মঙ্গলবার দুপুরে একই স্থানে মির্জা ফখরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের নবগঠিত কমিটির সদস্যরা। এ সময় তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে গৃহে অন্তরীণ। আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে, ঐক্য সৃষ্টি করে অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করবে। গত 14 থেকে 16 সেপ্টেম্বর টানা 3 দিন প্রথম ধাপের সাংগঠনিক বৈঠক করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় বুধ ও বৃহস্পতিবারও নির্বাহী কমিটির বাকি সদস্যদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি। আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ গেল বাংলাদেশের নাম। আজ থেকে ভ্রমণে লাগছে না হোটেল কোয়ারেন্টাইন। দেশে আটকে পড়া প্রবাসীদের স্বস্তি। পাসপোর্ট অধিদপ্তরের বাইরে দালালদের দৌরাত্ম্য কমাতে না পেরে উল্টো এজেন্সির মাধ্যমে তাদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, গ্রাহকের সহায়তাকারী হিসেবে কাজ করবেন পাসপোর্ট অফিসের বাইরে কাজ করা ব্যক্তিরা। নীতিমালার আওতায় নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকদের সেবা দেবে এই এজেন্সি। খলিলুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। ধানমন্ডি থেকে আগারগাঁও এসেছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন আহমেদ। উদ্দেশ্য পাসপোর্ট তৈরি, কিন্তু আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন বিশাল কর্মযজ্ঞের পাসপোর্ট অফিসের ভবনে না যে আশ্রয় নিয়েছেন ভবনের সামনে গাছতলার দোকানে। পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন রকম সেবা বিনামূল্যে পাওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ সারছেন তিনি। যাতে নির্ভুল হয় সেই জন্যই ওদের সাহায্যটা নিচ্ছে। পাসপোর্টের ফর্ম পূরণ, জমা দিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো সাধারণ এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য দালালের সহায়তা নেন সেবা প্রত্যাশীরা। পাসপোর্ট অফিসের বাইরের চিত্রটা এমনই। আর অধিদপ্তরের কর্মযোগের বিপরীতে একটি টেবিল আর একটি ল্যাপটপে মিলছে পাসপোর্টের সব সমস্যার সমাধান। এজন্য গুনতে হয় টাকা। কিভাবে করতে হয় এটা আমরা জানি না, সেই জন্য আগে ওরা আবার জানে, সেই জন্য ওদের কাছে আসছে। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? স্বাধীনতার পর প্রতিষ্ঠিত পাসপোর্ট অধিদপ্তরের উন্নয়ন হয়েছে নানামুখী। বৈশ্বিক চাহিদায় বাংলাদেশও প্রবেশ করেছে ই পাসপোর্ট যুগে। আর এই পুরো যাত্রাপথে বিস্ফোরণ মতোই রয়ে গেছে দালাল চক্রের দৌরত্ব। সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নানা সময় চালানো হয়েছে দালাল বিরোধী অভিযান, কিন্তু সময় পরিক্রমায় এসব দালালদেরই দেওয়া হচ্ছে বৈধতা। কাস্টমারকে সার্ভিস দিতে আমাদের ভালো লাগে। কিছু কিছু কাস্টমার আছে হয়রানি হয় দালালের ক্ষেত্রে। সঠিকভাবে আমরা ফর্ম ফিল আপ করে দিই, তারপর তারা ব্যাংক জমা দিয়ে পাসপোর্ট অফিসে যায়। পুলিশে বিভিন্ন ঝামেলা করে ফুটপাতে বসার কারণে। তবে দীর্ঘদিন এই কাজের সাথে জড়িতদের বৈধতার প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেবা গ্রহীতাদের। পাসপোর্ট অফিসের সামনে কত দালাল ঘুরে, এটা কি এমনি ঘুরে? পাবলিক ঠেকা দিচ্ছে। আমি আপনার মাথাটা ফাটাই দিচ্ছি, আপনি হসপিটাল যায় ডাক্তার দেখাবেন না? আমরা এখানে আসলে মাথাটা ফাটাই আগে, তারপর আমরা টাকা দিয়েছি, লেখা বাসা যায়। রাস্তার পাশে তারা কম্পিউটার কাজ করে, তারা সিন্ডিকেট করা জড়িত। অলরেডি পাসপোর্টের সবাই এই আনসারকন স্টাফকন সবাই এই টাকার সাথে জড়িত। নাগরিকদের অধিকাংশ যখন দালাল মুক্ত সেবা প্রত্যাশা করেন, তখন পাসপোর্ট অধিদপ্তরের দাবি এর মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দুর্ভোগ। এটা আমি পুরোপুরি দালাল বলবো না। এই সাহায্যটা যদি পজিটিভ দিকে হয়, একটা অর্থের বিনিময়, এটা কিন্তু তারপরও এই জিনিসটাকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বাট আমরা এখনও মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব দেয়নি। আমরা এটা আরও আলোচনা করব, এটা কিভাবে এই কাজটাকে একটা
একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সড়কেই অর্ধশতাধিক দোকানে এই কাজে যুক্ত রয়েছেন ৫ শতাধিক মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রস্তুত পায়রা সেতু, আগামী মাসে যে কোনো দিন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সাগরকন্যা কুয়াকাটার পর্যটন সম্ভাবনা মাথায় রেখে সেতুটি নান্দনিক রূপে গড়ে তোলা হয়েছে। এটি চালু হলে কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে রাজধানী ঢাকার ফেরিমুক্ত যোগাযোগ স্থাপিত হবে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশাল বিভাগের মানুষের অপেক্ষার দিন প্রায় শেষ। চালু হচ্ছে পায়রা সেতু। মূল সেতুর ৯৯ কাজ শেষ। এখন টোল প্লাজা ও প্রশাসন ভবনের শেষ ধাপের কাজ চলছে। ৪ লেন বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য ১৪৭০ মিটার, প্রস্থ ১৯.৭৬ মিটার আর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ১২৬৮ মিটার। সেতুটিতে রয়েছে ৩২টি স্প্যান আর ৩১টি পিয়ার। বরিশাল পটুয়াখালী মহাসড়কে নির্মিত সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়ার খবরে খুশি স্থানীয়রা। ফেরিতে জামজামাট বাইজে থাকতো, কিন্তু আজকে ব্রিজটা হওয়ার কারণে অনেক সুন্দর, তাড়াতাড়ি সবাই যাতায়াত করতে পারবে। পায়রা সেতু হওয়ার কারণে আমাদের এলাকার উন্নত, আমাদের উন্নত। সেতু হওয়ার কারণে এলাকার অনেক উন্নয়ন হবে, এটা ভেবে আমরা অনেক খুশি। টোল প্লাজার কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। রোড মার্কিং এবং বিটুমিনের কাজ শেষ হয়ে গেছে। এখন মূলত সংযোগ সড়কের রোড মার্কিং এবং টোল প্লাজার কাজ চলমান রয়েছে এবং টোল স্কেলের কাজ, হোয়াইট স্কেলের কাজ চলমান রয়েছে। এগুলো কাজ শেষ হলেই আমরা উদ্বোধনের দিকে চলে যাব। ভূমিকম্প সহনীয় করে সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ভূমিকম্পের জন্য যে সিসমিক ট্রান্সমিট ইউনিট আমরা STU বলি, সেটি আমরা অলরেডি আমাদের ব্রিজের গার্ডারের নিচে আমরা স্থাপন করেছি। নৌযানের আঘাত থেকে রক্ষা করার জন্য আমরা পিয়ার ফেন্ডার প্রোভাইড করেছি এবং যদি কোনো আঘাত করেও কোনো নৌযান, সেটা আমার সরাসরি পিয়ারে আসবে না। জমি অধিগ্রহণ থেকে শুরু করে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৩৪৭ কোটি টাকা। একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে। কুয়েত, ওপেক ফান্ড এবং বাংলাদেশ সরকার যৌথভাবে অর্থায়ন করেছে। সাগরকন্যা কুয়াকাটার পর্যটকদের আকৃষ্ট করতে সেতুটি দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। শুধু সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১১১৮ কোটি টাকা। সেতুটি বরিশাল তথা উপকূলীয় এলাকার মানুষের অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে, বদলে দেবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। সকালের সময় আরো থাকছে। কাপ্তাই হ্রদে কচুরিপাড়ার জঞ্জালে নাকাল রাঙামাটিবাসী, ব্যাহত যোগাযোগ। ৯ বছর আগে হারভেস্টার মেশিন কেনা হলেও নেই কোনো উদ্যোগ। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে বাকি মাত্র ৫ মাস, তাই আগামী ৩ মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসি সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬৪ জেলা পরিষদ ও ৩,০০০-এর বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। সে সময় তাই আস্থার সংকট থেকে মুক্তি পেতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রাণপণ চেষ্টা চালানোর পরামর্শ নির্বাচক বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন বেলায়েত হোসেন। নানা আলোচনা সমালোচনা, আস্থা অনাস্থার লড়াইয়ে ৫ বছর পার হতে চলল বর্তমান নির্বাচন কমিশনের। শেষ সময়ে এসে মেয়াদ উত্তীর্ণ নির্বাচনগুলোর দিকে এখন নজর তাদের। বড় কোনো নির্বাচন বলতে ইসির সামনে এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ডিসেম্বরের মধ্যেই এই সিটিতে ভোট আয়োজনের কথা ভাবছে ইসি। রয়েছে দেশের ৬৪ জেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও। আরও আছে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু পৌরসভা ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ যে সিটি কর্পোরেশনের কথা বলেছেন যে তফসিল কবে নাগাদ হতে পারে, সেটিও মাননীয় কমিশন বসে সিদ্ধান্ত নেবেন। প্রিলিমিনারি একটি সিদ্ধান্ত এইরকম, অর্থাৎ এরকম চিন্তা করছে যে এটি আমরা ডিসেম্বরের মধ্যে করার ইচ্ছে রাখে। দেশের প্রায় ৪,০০০ ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ১০১ ইউপির ভোট শেষ। বাকি সব ইউনিয়নের ভোট অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নুরুল হুদা কমিশন। অক্টোবর থেকে আমরা ডিসেম্বরের মধ্যে অলমোস্ট সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করব। সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করতে চায় ইসি। এরপর বিদায়ের প্রস্তুতি। দেখতে দেখতে একেবারে শেষ সময় চলে এসেছে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন ৫ সদস্যের এই নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হলেও এবছরের ডিসেম্বরের মধ্যেই প্রায় ৩,৫০০ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি। আর এটাই তাদের চূড়ান্ত পরীক্ষা। নির্বাচন বিশ্লেষকরা তাই বলছেন, শেষ ভালো যার সব ভালো তার।
সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, শেষ নির্বাচনগুলো অন্তত সম্পন্ন হোক সুষ্ঠুভাবে, তাতে যদি এই কমিশনের প্রতি মানুষের আস্থার সংকট কিছুটা কমে। এটা যেহেতু তাদের শেষ দিকের নির্বাচন, এগুলোকে আরো ভালোভাবে করতে পারলে সুনাম নিয়েই তারা যাবেন। এরপরে তা আর সুযোগ পাবেন না। যদি বিরূপ সমালোচনা আসে তাহলে এগুলোকে সংশোধন করার সুযোগ পাবেন না। নির্বাচন কমিশন সূত্র বলছে, এ মাসের মধ্যেই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন সহ স্থানীয় সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির 6 উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম কাপ্তাই হ্রদ, কিন্তু এতে কচুরিপানার জঞ্জালে নাকাল রাঙামাটিবাসী। জঞ্জাল পরিষ্কারে 9 বছর আগে 2 কোটি টাকা ব্যয়ে হারভেস্টার মেশিন কেনা হলেও তা অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবিনের রিপোর্ট। চলতি মাসের প্রথম সপ্তাহে রাঙামাটির কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ চ্যানেলে কচুরিপানার জটে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে পর্যটক সহ 4 উপজেলার মানুষ। অথচ পাহাড়ের ঢালে 4টি ড্রামের উপর রাখা আছে হারভেস্টার মেশিন। এটি কাপ্তাই হ্রদের কচুরিপানা পরিষ্কারের জন্য কোটি টাকা ব্যয়ে কেনা মেশিন। দীর্ঘদিন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না করায় গুল্ললতা আর গাছের ঝরা পাতায় ভরে আছে যন্ত্রটি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে হ্রদের কচুরিপানা অপসারণের জন্য হারভেস্টার মেশিনটি কিনে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জলবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষকে। কিন্তু অজানা কারণে কচুরিপানা অপসারণে আধুনিক মেশিনটি ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে ট্রাক বোটের মাধ্যমে শুধুমাত্র প্রজেক্ট এলাকার কচুরিপানা অপসারণ করছে তারা। হারভেস্টার মেশিনটা দিয়ে যদি কচুরিপানা পরিষ্কার করার আমরা জোর দাবি জানাচ্ছি। এই যন্ত্রটি যেন খুব দ্রুত ফাংশনাল হয়, কার্যকর হয়, যাতে করে আমরা সুন্দর পরিচ্ছন্ন একটি কাপ্তাই হ্রদ পেতে পারি। মেশিনটি কেন কাজে লাগানো যাচ্ছে না সেই ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা। এটার ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না। অবশ্য মেশিনটি সচল করতে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। হারভেস্টার মেশিনকে সচল করার জন্য সব রকমের উদ্যোগ নিতে হবে, আমি নিব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে 2012 সালে 2 কোটি 25 লাখ টাকা ব্যয়ে এই আধুনিক হারভেস্টার মেশিনটি কেনা হয়। সময় সংবাদ, রাঙামাটি। 15 দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমোমার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের ডাকা 72 ঘন্টা কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। তবে ভ্রমরা স্থলবন্দরে এর কোনো প্রভাব পড়েনি। বিস্তারিত জানতে ভ্রমরা বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমোভার অ্যাসোসিয়েশনের কর্মবিরতির 72 ঘন্টার দ্বিতীয় দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে তেমন কোনো প্রভাব পড়েনি। এখানে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে, লোড আনলোড পরিবহন গতিও চলছে স্বাভাবিকভাবেই। এখানে আমরা ট্রাক মালিক সমিতির সাথে যোগাযোগ করেছিলাম। ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি মোনায়েম খান শান্তু চৌধুরী আমাদেরকে জানিয়েছেন এটি শুধুমাত্র কাভার্ড ভ্যান প্রাইমোভার মালিক সমিতির ডাকা কর্মবিরতি। এখানে ট্রাক মালিক সমিতির কোনো সম্পৃক্ততা নাই বলেই ভোমরা বন্দরে কোনো প্রভাব পড়েনি। ভোমরা বন্দরে তারপরেও এখানকার আমদানিকারক প্রতিনিধি এবং C&F কর্মচারী শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে তারা কিছুটা উৎকণ্ঠায় রয়েছে, যেহেতু দেশের অন্যান্য বন্দরে এর প্রভাব পড়েছে। ভোমরা বন্দরে না পড়লেও তারা কিছুটা উৎকণ্ঠায় রয়েছে, যে কোনো মুহূর্তে এই বন্ধের আশঙ্কার কারণেই। তারা বলছে যদি এই কর্মবিরতির আওতায় চলে আসে ভোমরা বন্দর, এখানে যেমন রাজস্ব হারাবে সরকার, তেমনি বেকার হয়ে পড়বে এখানকার 10,000 শ্রমিক। এই ছিল ভোমরা বন্দরের সর্বশেষ কার্যক্রম আমদানি রপ্তানি। ভোমরা বন্দর থেকে সরাসরি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। অবশেষে ভ্রমণের অনুমতি প্রাপ্ত দেশের তালিকা প্রকাশের পর যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টাইন ছাড়াই প্রবেশ করতে পারছেন বাংলাদেশিরা। বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে যাওয়ার জন্য ফ্লাইট বুকিং দিচ্ছেন। একই সঙ্গে দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকে। বিস্তারিত শোয়েব কবির রিপোর্টে।
কোভিড সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ট্রাফিক লাইট ব্যবস্থায় 3টি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য, যার মধ্যে বাংলাদেশ ছিল লাল তালিকাভুক্ত। তবে বুধবার লন্ডন স্থানীয় সময় ভোর 4টা থেকে বাংলাদেশ থেকে যাত্রীরা প্রবেশ করলে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। আর তাই ফিরে যাওয়ার প্রস্তুতি যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে দীর্ঘদিন পরে দেশে ফিরে আসারও পরিকল্পনা। দীর্ঘদিন রেড লিস্টে থাকার কারণে আমরা প্রতিনিয়ত দেশে যাওয়ার লোক দেশে যাইতে পারি নাই। এখন এটা উইথড্র করাতে আমরা খুশি। আমরা অতি শীঘ্রই নরমাল দেশে যাতায়াত করব। আমরা এখন দেশে যেতে পারবো, কোয়ারেন্টাইন করতে হবে না এখানে আসার পরে। আমরা একজন প্রবাসী এবং বাংলাদেশি হিসেবে এই খবরে খুবই আনন্দিত এবং আমরা মোরালেস এখন সবাই প্ল্যান করছি কিভাবে বাংলাদেশে আসা যাওয়া করা যায়। লন্ডন এবং বাংলাদেশের মধ্যে যে ট্রাভেল রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে, এর জন্য প্রথমেই অভিনন্দন জানাই ব্রিটিশ সরকারকে। ঢাকা লন্ডন রুটে ফ্লাইট চলাচল অনিয়মিত থাকলেও তা নিয়মিত হচ্ছে। বাংলাদেশ বিমানও নতুন করে শিডিউল ঘোষণা করেছে। প্রবাসী বাংলাদেশিরা আসন্ন ছুটিতে বাংলাদেশে আসার জন্য টিকিট বুকিং দিচ্ছেন। এয়ারলাইন্সরাও ওনাদের ফ্লাইট বৃদ্ধি করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নভেম্বর মাস থেকে 4টি ফ্লাইট ঘোষণা করেছেন এবং অক্টোবর মাসে আরও 2টি অথবা 3টি ফ্লাইট আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা আছি আমাদের খুবই চাপের মধ্যে আছি এখন। বাংলাদেশ থেকে এতদিন যুক্তরাজ্যে ভ্রমণে গেলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে বাধ্যতামূলক 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন ও পিসিআর পরীক্ষা বাবদ 2,285 পাউন্ড ব্যয় করতে হতো বাংলাদেশি টাকায়, যা ছিল প্রায় 2,70,000 টাকার সমপরিমাণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সকালের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা সম্প্রসারণের আশা। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? পাবলিক ঠেকে দিচ্ছে। আমরা এখানে আসলে মাথাটা ফাটে আগে, তারপর আমরা টাকা দিয়েছি লেখা বাসা যায়। পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম নির্মূল না করে এজেন্সির মাধ্যমে দেয়া হচ্ছে বৈধতা। ক্ষুব্ধ সেবা গ্রহীতারা। মহাপরিচালকের সাফাই। এবং আগামী মাসে চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে পায়রা সেতু। নতুন মাত্রা পাবে বরিশাল পটুয়াখালী মহাসড়ক। ফেরি পারাপার ছাড়াই আসা যাবে ঢাকায়। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।